নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি পাপিয়া। শুরু করছে কার দখলে দিল্লি। ওরে বাবা, দেখো যে কত সেনা চলেছে সমরে। নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই হাজারে হাজারে হাতিয়ারে বুঝি কাটাকাটি করে। গুপিকাইন বাঘা বাহিনীতেও না হয় হাল্লা আর শুন্ডির যুদ্ধ থামানোর জন্য গুপি আর বাঘা ছিল, কিন্তু বাংলার ভোট হিংসা কে থামাবে? নদিয়ায় ভোট পরবর্তী হিংসায় একজনের মৃত্যু হয়েছে, নৃশংসভাবে গুলি করে কুপিয়ে খুন করা হয়েছে। বিজেপি করায় খুন, অভিযোগ পরিবারের। পারিবারিক বিবাদ, পাল্টা শাসক। কলকাতা থেকে জেলা একেবারে ভোটের পরেই এভাবেই হিংসা শুরু। বোমাবাজি, মারধর, ঘর ছাড়া বিরোধীরা। আর আবার উত্তপ্ত সন্দেশখালী। একের পর এক ছবি তুলে ধরবো আপনাদের সামনে। শুরুতেই দেখুন, ভোট শেষেও হিংসা, ঝরে গেল প্রাণ। নৃশংসভাবে কুপিয়ে খুন করা হলো একজনকে, বিজেপি কর্মীকে। খাস কলকাতা থেকে প্রত্যন্ত গ্রাম, দিকে দিকে সন্ত্রাস চলল। বিরোধীদের মারধর করা হলো, ঘরছাড়া হলো বিরোধীরা। বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট, হুঙ্কার দিয়েছেন সুকান্ত মজুমদার। পাল্টা শাসক দলের কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। এবারই শেষ হবে উত্তরপ্রদেশের বুলডোজার রাজ, পাল্টা বলেছেন শান্তনু সেন। আর সন্দেশখালী আবার উত্তপ্ত হয়ে উঠেছে। তল্লাশির নামে পুলিশি অত্যাচারের অভিযোগে ফের তপ্ত সন্দেশখালী। আর এই মুহূর্তে পাশাপাশি দুটি ছবি রাখবো আপনাদের সামনে। নদিয়ার কালীগঞ্জে যেভাবে খুন করা হয়েছে এক বিজেপি কর্মীকে, ভোট পরবর্তী সন্ত্রাসের ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। যেমনটা বলছিলাম, খাস কলকাতা থেকে একেবারে প্রত্যন্ত গ্রামে নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীর সেই হাড় হিম হত্যাকাণ্ড, কুপিয়ে গুলি করে নৃশংসভাবে খুন। কলকাতা থেকে জেলা, দিকে দিকে আক্রান্ত বিরোধীরা। পুলিশি অভিযান ঘিরে ফের অগ্নিগর্ভ সন্দেশখালী। পাশাপাশি দুটি ছবি, কালীগঞ্জে খুন বিজেপি কর্মী, অন্যদিকে রণক্ষেত্র সন্দেশখালী। প্রথমেই সন্দেশখালীর ছবি জানতে চাইব সমীরণ তোমার কাছে। অপর প্রতিনিধি সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন নদিয়ার কালীগঞ্জ থেকে। প্রথমে সমীরণ, জানাও। দেখো, সন্দেশখালীতে আমরা এই মুহূর্তে রয়েছি পাপিয়া, আগারহাটি মণ্ডলপাড়া গ্রাম, এবং সেখানে পুলিশি অভিযানকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামের মহিলারা ক্ষোভে ফেটে পড়েন এবং এই মুহূর্তে গ্রামে ঢোকার দুটি রাস্তায় একটা জায়গায় কাঠের গুঁড়ি দিয়ে, একটা জায়গায় বিদ্যুতের খুঁটি দিয়ে আটকে দিয়েছে গ্রামবাসীরা। সন্দেশখালীতে যখনই আন্দোলন হয়, মহিলারা যেভাবে প্রতিবাদ করে, ঠিক সন্দেশখালী 1 নম্বর ব্লকের সরবেরিয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের আগারহাটি মণ্ডলপাড়া। ক্যামেরাম্যান সন্দীপ পাল তোমাকে দেখাচ্ছে, মহিলারা জড়ো হয়ে রয়েছেন এবং বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার ইনচার্জ অর্চনা মজুমদার তিনি এসছেন, তিনি কথা বলেছেন গ্রামবাসীদের সঙ্গে। কি জানলেন, কি বলবেন? দেখুন, পুলিশ একটা নারকীয় অত্যাচার চলছে ইন দ্য নেম অফ এরিয়া ডমিনেশন। গ্রামে গ্রামে ঢুকছে 200 পুলিশ নিয়ে, প্রত্যেকটা মহিলা, পুরুষ, বাচ্চা নির্বিশেষে বেধড়ক মারছে, লাঠি ভেঙে যাচ্ছে। অর্থাৎ মহিলারা লাফ কেটে জল। আপনি ইতিমধ্যেই পুলিশ অবজারভারের সাথে কথা বলেছেন। পুলিশ অবজারভার বলেছেন তিনি দেখছেন ব্যাপারটা কতখানি সত্য জানতে চাইলেন। আমি স্থানীয় মানুষদের সঙ্গে পুলিশ অবজারভারের কথা বলিয়ে দিলাম এবং সব কিছু শুনে তিনি বললেন আমি দেখছি ব্যাপারটা। কিন্তু পুলিশ অবজারভার ইলেকশন কমিশন সবসময় থাকবে না। আর পুলিশের ঊর্ধ্বধারী এসপি তিনি তৃণমূলের দলদাস হয়ে এই পুলিশের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গ্রামের যুবক, তাকে পুলিশের লাঠির আঘাতে তিনি জখম হয়েছেন, মহিলারা জখম হয়েছেন। গাছের ডাল, লাঠি নিয়ে তারা প্রতিরোধ করার চেষ্টা করেন এবং যাকে আটক করে পুলিশ নিয়ে যাচ্ছিল, পুলিশের গাড়ি থেকে রীতিমতো তাকে ছিনিয়ে নিয়ে আসা হয়। দ্বিতীয়বার পুলিশ তল্লাশি অভিযান করে, যদিও তাকে পাওয়া যায়নি। এবং যেটা গ্রামবাসীরা বলছেন যে পুলিশের তল্লাশি আটকানোর জন্য গ্রামে ঢোকার প্রবেশপথ তারা বন্ধ করে দিয়েছেন। তারা যখন ছিলেন সেই সময় আতর্কিতে পুলিশ এখানে তল্লাশির নামে হামলা চালিয়েছে গ্রামে, এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। একদমই। পরে আবারও তোমার কাছে সময়ের সঙ্গে যোগাযোগ করবো সমীরণ। এই মুহূর্তে আমি চলে যাব সরাসরি সন্দীপের কাছে। সন্দীপ, নদিয়ার কালীগঞ্জে রয়েছে, পরিবারের তরফ থেকে কি দাবি করা হচ্ছে সন্দীপ? দেখো, নিহত বিজেপি কর্মী হাফিজুল শেখ তার দেহ ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে এসে পৌঁছেছে। গোটা গ্রামে এই মুহূর্তে শোকের ছায়া, কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা, গ্রামবাসীরা। পরিবারের সদস্যদের একদম নির্দিষ্ট অভিযোগ, গতকাল বিকেল 5টা নাগাদ ফোন আসে একটি, এবং পরিবারের দাবি সেই ফোন করা হয়েছিল দেবগ্রাম ফাঁড়ির থেকে। দেবগ্রাম ফাঁড়ির ইনচার্জের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা। তাদের অভিযোগ, দেবগ্রাম ফাঁড়ির যিনি ইনচার্জ রয়েছেন তিনি হাফিজুলকে ফোন করে ডাকেন। পুরনো একটি মামলার নিষ্পত্তির জন্য তাকে ডাকা হয়েছিল বলে পরিবারের সদস্যরা অভিযোগ করছেন। এবং সেই ঘটনার পর হাফিজুল বাড়ি থেকে বেরিয়ে যান।
এরপরই 6:30 নাগাদ বাড়িতে খবর আসে যে হাফিজুলের মৃত্যু হয়েছে এবং হাফিজুলকে একেবারে যেখানে হাফিজুল বসেছিলেন সেই জায়গাতে তাকে কোমরে গুলি করা হয়। হাফিজুল পালাতে গিয়ে পড়ে যান এবং সেখানে তাকে মাথায় গুলি করা হয়। পরপর বেশ কয়েকটি খুলির একটা অংশ ভেঙে যায় এবং তারপরে তাকে মৃত্যু নিশ্চিত করতে নৃশংসভাবে কোপানো হয় এবং তারপরই তার মৃত্যু ঘটনাস্থলে। এই ঘটনার পরে স্বাভাবিকভাবেই কিন্তু যে বিষয়টা সামনে আসছে তা হলো হিংসার, ভোট পরবর্তী হিংসার ঘটনা। কিন্তু হাফিজুলের পরিবারের অভিযোগ এই প্রথম নয়, গত প্রায় 1 থেকে 2 বছর সময় হাফিজুল এবং তার স্ত্রী ঘর ছাড়া ছিলেন। তার স্ত্রী নিজের বাপের বাড়িতে গিয়ে থাকতেন, হাফিজুলও সেখানেই থাকতো। पिटाई करी छोड़ी रे भाई, ओ भाई पिटाई करी छोड़ी रे भाई। নদিয়ার কালীগঞ্জে এই ভয়ঙ্কর নৃশংসভাবে নারকীয় হত্যাকাণ্ড বললেও বোধহয় কম ভালো হবে। এই ঘটনায় 1 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দীপ, জানাও আমাদের। দেখো, পুলিশ সূত্রে খবর যে 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আগেই বলেছিল যে আটক করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং যেটা এখনো পর্যন্ত পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তার সম্পর্কে বিস্তারিত এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কিছু জানা যায়নি। কিন্তু হাফিজুলের পরিবারের অভিযোগ একদম গোড়া থেকে কিন্তু পুলিশের বিরুদ্ধে। হাফিজুলের পরিবারের অভিযোগ যে দীর্ঘদিন ধরে ঘর ছাড়া হাফিজুল এবং তার স্ত্রী। মাস 3 আগে তারা বিজেপিতে যোগ দেন এবং বিজেপিতে যোগ দেওয়ার পরেও হুমকি হয়েছে। এমনকি এখানে যেদিন নির্বাচন ছিল, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ভোট ছিল, তারপর দিন বাড়ির কাছে বোমাবাজির ঘটনা ঘটেছে। সেই বোমাবাজি, সন্দীপ, মানে এই দৃশ্য সত্যি চোখে দেখা যায় না। অত্যন্ত দুর্ভাগ্যজনক বাংলায় আমাদের এই ছবি দেখতে হচ্ছে। মাঝে মাঝে দেখছেন বুক চাপড়ে হাহাকার বাবার সেই কান্না, চোখের জল। ভয়ঙ্কর ঘটনা যে নৃশংসভাবে খুন করা হয়েছে তার ছেলেকে। গোটা বাড়ি জুড়ে কান্নার রোল, বলা যায় গোটা গ্রাম জুড়ে। এই চোখের জলের, বাবা মায়ের এই চোখের জলের দায়কার। আমি দেবজিতের কাছে আসবো। দেবজিৎ, প্রথমে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, তারপর মৃত্যু নিশ্চিত করে ধারালো অস্ত্রের একেবারে এলো পাথারি ক্রোপ, এরকম নৃশংসভাবে খুন করা হলো। বাবার এই চোখের জলের দায়কার। এটাই তো সারা পশ্চিমবঙ্গে গত 10 বছর ধরে আমরা দেখে আসছি, 10 বছরের বেশি সময় ধরে। পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কোথাও কোনো বাদ নেই। এর আগেও নদিয়াতে এরকম খুন হয়েছে, আমরা দেখেছি। এটা যেটা হলো সেটা হচ্ছে যে বড় বড় কথা বলতেন না আমাদের মুখ্যমন্ত্রী, যে কোনো কিছু হয়নি। কেন এখানে বসেও তৃণমূলের বড় বড় যারা প্রবক্তা তারা তো এই টেবিলে বসে এরকম প্যানেল ডিসকাশনে একের পর এক টেবিল চাপড়ে বলে গেছেন কোথায় কি হয়েছে, কোথায় কি হয়েছে। এই যে কি হয়েছে সেটা তো পরিষ্কার দেখা যাচ্ছে। শুধু একটা জিনিস পরিষ্কারভাবে বলে দিতে চাই এখান থেকে, কোনো হুমকি টুমকি নয়। যদি কেউ মনে করেন যে এই নির্বাচনের পরে বা এর পরের নির্বাচনগুলোতেও যখন গদি উল্টাবে তারপরে মোড়ে মোড়ে যদি কেউ মনে করেন যে রবীন্দ্রসঙ্গীত বাজবে আর বদলা নয় বদল চায়ের স্লোগান চলবে, তা কিন্তু নাও হতে পারে। যারা করছেন তারা ভেবে করুন, এটা চলতে পারে না, এর জঙ্গলরাজ চলতে পারে না। নিউটনের একটা সূত্র আছে, সমস্ত ঘটনারই একটা বিপরীতমুখী সমান বিপরীতমুখী কিন্তু তাই বলে চোখের বদলে চোখ, এটাও হতে পারে না, একদমই হওয়া উচিত নয়। এটাও রাজনীতি হতে পারে না, এটাও ধারা হতে পারে না। আমি অবশ্যই নিয়ে আলোচনায় দেবাশিসদার কাছে আসবো, সমীর বাবু আছেন, গদাধর বাবু আছেন, কিন্তু আমি অর্ণবের কাছে জানতে চাই, অর্ণব, ভোটের সন্ত্রাসের বলি এরকম ধারাবাহিকভাবে আমার তো 21-এর ঘটনা মনে পড়ে যাচ্ছে, 2021-এর বিধানসভা নির্বাচনের পর, যেটার তদন্ত সিবিআই এখনো চালাচ্ছে। এই ঘটনা বারবার কেন দেখতে হবে এই বাংলায়?
পাপি, আমি প্রথমে বলি আপনাকে, আমি সন্দেশখালী দিয়ে শুরু করি। সন্দেশখালী প্রসঙ্গটা না, আপনারা প্লিজ তুলেন। এই ঘটনা হ্যাঁ, বলুন। অবশ্যই এটা তুলো। আমি দেখতে আগে পাচ্ছেন সন্দেশখালী বাবার বলি, এই হাহাকার, এই কান্না, আমি আসছি বুক এটা, চাপড়ে কাঁদছে বারে বারে, আমাকে বলতে দিন। বারবার দেখছেন বুক চাপড়ে কিভাবে সন্দেশখালীতে কাঁদছে। যা ঘটছে সেক্ষেত্রে প্রথম কথা আমি এক বাক্যে বলছি, মানে সব সন্দেশখালীতে রেখা, না না, আপনি সব কালীগঞ্জের রেখা, কথা বলুন, কালীগঞ্জে please। আসবো। নদিয়ার সব কালীগঞ্জ রেখা নৃশংসভাবে সরল রেখা কেন নয়, খুন করা হলো? সব রেখা সরল রেখা নয়। প্রথম কথাই বলছি, 3 মাস 3.5 মাস ধরে যে মানে নৃশংস যে ষড়যন্ত্র বিজেপি সন্দেশখালীতে করার চেষ্টা করেছে, এবং আরে সেখানে না, 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 ওখানকার আমি মহিলাদের হাতে টাকা সন্দেশখালী পরিয়ে নিয়ে দিয়ে আলোচনায় আসবো। যেভাবে বারবার মহিলাদের বলছি, সামনে আমি গিয়ে বলছি লড়াই এখানে করছে, নদিয়ার সেই কালীগঞ্জে কি ষড়যন্ত্র হয়েছে? এখনো চলছে। নদিয়ার কালীগঞ্জে কি হয়েছে? নদিয়ার কালীগঞ্জে কিসের ষড়যন্ত্র? নদিয়ার কালীগঞ্জে কারা ষড়যন্ত্র করেছে? অশান্তি দলের দেখার দায় কার? তৃণমূল দেবাশিস দা। কংগ্রেস দলের তরফ থেকে কখনো বলা হয়নি যে যারা অভিযুক্ত তাদের পুলিশ গ্রেপ্তার করবে না। এই মুহূর্তে নির্বাচন কমিশনের আওতায় আছে, এখতিয়ারে আছে নির্বাচন একজনের কমিশন। দান চলে যাবে কেন? প্রশ্নটা এখানে। strong action দেবাশিস দা। না, এটা অ্যাকচুয়ালি এই ছবি দেখার পর পাপিয়া আমাদের কারুর কিন্তু যদি এতটুকু আমাদের মানুষের উপাদান থাকে, এই বিষয়টাকে এই ছবি দেখার পর কিন্তু আমাদের রাজনৈতিক মত অবস্থান যাই থাকুক, এই বিষয়কে রেখে কিন্তু আমাদের তর্ক মধ্যে জড়িয়ে পড়া উচিত না। এবং এই করতে করতে কিন্তু এই রাজ্যের সর্বনাশ হয়েছে। আমাদের রাজ্যে সারা ভারতবর্ষের মধ্যে একটা ব্যতিক্রমী রাজ্য। এই রাজ্যে 42টা আসন ছিল লোকসভা নির্বাচনে, 41টা আসনে নির্বাচন হয়েছে, দাগনবাড়ি যেরকম হয়নি। কিন্তু এই যে নির্বাচন হওয়ার পর সারা ভারতবর্ষে কোনো রাজ্য নেই যে এই নির্বাচন হওয়ার পর যে চেহারা আমাদের সামনে উঠে আসছে। আরে একটা মানুষের একটা রাজনৈতিক মত থাকবে, কখনো শাসক দলের সাথে মিলবে, কখনো শাসক দলের সাথে মিলবে না। তো গরিব মানুষ জীবন নিয়ে নেওয়া হবে নাকি, আবার তারপর তর্ক করা হবে? এই গ্রামের যে ছবিগুলো আসছে সেটা সন্দেশখালী হতে পারে, সেটা কালীগঞ্জ হতে পারে। এটা কোন দল করে পরিচয় নয়, শুরু এবং শেষ হচ্ছে মানুষ। 6 থেকে 8% দীর্ঘদিন রাজনৈতিক চর্চা করি, 6 থেকে 8% মতন পলিটিক্যালি কমিটেড মানুষ থাকে যে কোনো দলের, আর বাদ বাকি যেটা থাকে সে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবস্থান নেয় তার বোঝাপড়া থেকে। দাগিয়ে দেওয়া হচ্ছে অমুক দল করে তাকে খুন করতে হবে, এত হিংসা কেন? সন্দেশখালী রেখাপাত্র কি রাজনীতি করছে আমার জানার দরকার নেই, নিরাপদ সর্দার কি রাজনীতি করছে আমার জানার দরকার নেই, কিন্তু সন্দেশখালীর বাস্তবতা হচ্ছে গত 12-13 বছর ধরে সন্দেশখালী অঞ্চলে একরকে একর জমি বহুগুণ বেশি সন্ত্রাস হয়েছে। 2003 সালে পঞ্চায়েত নির্বাচন সন্ত্রাস কবে থেকে হচ্ছে? গত কয়েক শতক ধরে, সেটা বাম সময়কালীন, বামের আগে, বামেদের শাসনের পরে সন্ত্রাসের কোনো তুলনা, কোনো উদাহরণ দিয়ে কোনো সন্ত্রাসকে জাস্টিফাই করা যায় না। এই কালীগঞ্জের ঘটনায় একজন অভিযুক্ত, অন্যতম অভিযুক্ত তিনি পলাতক। এই মুহূর্তে নদিয়ার কালীগঞ্জে বাড়িতে দেহ এসে পৌঁছেছে, গোটা বাড়ি জুড়ে পাড়া জুড়ে হাহাকার কান্না। বাবার কি বক্তব্য? মামলার নিষ্পত্তি করার নাম করে পুলিশ ডেকেছিল ছেলেকে, আর তারপরই খুন করা হয় হাফিজুলকে, দাবি করছেন নিহত বিজেপি কর্মীর বাবা। দেখুন। কালকে ঘটনা ছিল ওখানে খেলা করে, তারপর দারোগা ফোন করে ডাকে আমার ছেলেকে, এই রায় একটাতে মিটিং এ আছে, বিচার আছে, হাই বিচার, এটা ঝামেলা বিচার আছে এই বলে বড় দারোগা ডেকেছে দেবগ্রাম কাটার মোড়ে এই রায় দিয়ে, এই রায় বলে ছেলে ওইখানে গেছে ক্যারাম বোর্ডের কাছে, ওই দারোগার কাছে, দারোগা ফেরে এনে ওকে থুইছে, তখন ওই লোক পেটি দিয়ে দারোগা মার করেছে, বুঝলেন? এবার সব লোক দিয়ে মেরেছে, দারোগা আবার নিজেই ঠেলু দেখে সরিয়ে দিয়ে পাবলিক নেমেছে সরিয়ে যা, নিজে আসামি তাকে সরিয়ে দিয়েছে এই দারোগা। এই গ্রামের আইএনটি পার্টি তারা তৃণমূল করে, আমার ছেলে সিপিএম হতে বিজেপি গেছে, এখন এই বিজেপিতে যাওয়ারিতে এই অবস্থা। আমি সমীর বাবুর কাছে আসবো। সমীর বাবু, আপনি শুনলেন মামলার নিষ্পত্তি করার নাম করে পুলিশ ডেকেছিল ছেলেকে এবং তারপরেই খুন করা হয় হাফিজুলকে, নিহত বিজেপি কর্মীর বাবা বলছেন, আর পুলিশ বলছে জমি নিয়ে বিবাদ। আমার প্রশ্ন একটাই, এই সন্ত্রাস বন্ধ হবে কবে? পুলিশ প্রশাসন কি করছিল? আমি ধিক্কার জানাই তাদের যারা এইভাবে কোল্ড ব্লাডেড মার্ডার করেছে একজনের। কারণ এই পশ্চিমবঙ্গ রাজ্যে আজকে যে বদনাম হয়েছে সেই বদনামের দায়ভাগ নিতে হবে যে সব যারা দলে বিভিন্ন দলকে
সেই বিভিন্ন দলের কোনো অধিকার নেই আমার রাজ্যকে বদনাম করার, কারণ আমিও এই রাজ্যের একজন নাগরিক এবং আমি এই রাজ্যে বসবাস করি। সুতরাং এই যে খুনের রাজনীতি, এই যে সন্ত্রাসের রাজনীতি, এই যে গালাগালির রাজনীতি, এই যে চমকানো ধমকানোর রাজনীতি, এটা কতদিন চলবে? কেন এইখানে ইলেকশনের সময় আমাদের সন্ত্রস্ত থাকতে হয়? হয়তো বুলেট কিংবা খড়গ আমার মাথায় এসে না পড়ে, কেন আমার এই সন্ত্রস্ত হয়ে থাকতে হবে? আমার প্রশ্ন হচ্ছে, আজকে পুলিশ কিংবা তাদের সঙ্গে যারা রয়েছে তারা যদি যথাযোগ্যভাবে নিজেদের ডিউটিটা পালন করেন, আমি এখানে ইন্টেলিজেন্স উইংকেও বলছি, তাদের দায়িত্ব হচ্ছে এই হোয়াইট কলার পুলিশ হয়ে বাইরে আরামসে থাকা নয়, এদের দায়িত্ব হচ্ছে এই সময় যায় ওখানে যে তার কোনো কিছু সম্ভাবনা আছে কিনা। এগুলো একদিনে হয় না, এগুলো কিন্তু একের পর একদিন। একদমই, যেটা সমীর বাবু বলছেন অত্যন্ত মারাত্মক দাবি করছেন উনি, যে এটা একদিনে হয় না, ধারাবাহিকভাবে চলতে থাকে। এটাই তো প্রশ্ন কতদার বাবু, ধারাবাহিকভাবে এই এত অস্ত্রের যোগান, স্থানীয় দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত, সমস্ত পুলিশের নজর এড়িয়ে প্রত্যক্ষদর্শীদের একজন দাবি করছে ঘটনাস্থলে যারা এসেছিল তাদের মধ্যে কয়েকজন পুলিশের পোশাকে ছিল। এ তো মারাত্মক অভিযোগ। দেখুন, আমরা আগে শুনেছি সন্ত্রাসবাদী বা মিলিটেন্টরা তারা পুলিশের পোশাক পরে অ্যাকশন করে। এখন দেখছি যে পলিটিক্যাল পার্টির লোকেরাও পুলিশের পোশাক পরে অ্যাকশন করছে। তো দেশটা কোথায় এগিয়ে যাচ্ছে, কোথায় এগিয়ে যাচ্ছে দেশটা? এবং এই যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে 3টে মার্ডার হলো, পরপর 3টে মার্ডার, থার্ড মার্ডার ভোট চলাকালীন, যেখানে ইলেকশন কমিশন বলেছিল, দাবি করেছিল যে এবার ব্লাডলেস ইলেকশন হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে। কোথায়? এবং এই যে মার্ডারটা হয়েছে কালীগঞ্জে, যে মার্ডারটা হয়েছে, এই মার্ডারটা গ্রুসাম মার্ডার, এটা প্রি প্ল্যান্ড মার্ডার। এবং এখানেও যদি ওসি ওকে ডেকে নিয়ে যায়, কোনো ওসির ডিউটি ছিল ওকে বাড়ি প্রোটেকশন দেওয়া, ওসি সেখানে প্রোটেকশন তো দেয়নি, উপরন্তু ওকে মার্ডারের দিকে ছেড়ে দিয়েছে। সুতরাং এই যে পুলিশের যে একটা পার্টিকুলার দলদাস, একদম বারবার পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এবং শুধুমাত্র নদিয়ার কালীগঞ্জে এই খুনের ঘটনা নয়, একেবারে খাস কলকাতা থেকে প্রত্যন্ত গ্রাম, দিকে দিকে এজেন্টদের মারধর, বিরোধীদের মারধর, ঘরছাড়া বিরোধীরা, যে আতঙ্ক, যে ভয়, যে সন্ত্রাস, সেটা ভোট মিটে গেলেও তারা করে বেড়াচ্ছে। বেলেঘাটার ছবি আপনাদের সামনে রাখবো, ভোট পরবর্তী সন্ত্রাস, আতঙ্কে ঘরছাড়া বিজেপি কর্মীরা। এরপর বেলেঘাটা দেখুন, বেলেঘাটায় বাড়ি বাড়ি গিয়ে বিজেপি এজেন্টদের রীতিমতো হুমকি দেওয়া হয়, মারধর করা হয়, এমনটাই অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। আতঙ্কে ঘর ছেড়ে পার্টি অফিসে আশ্রয় নিয়েছেন বিজেপি কর্মীরা। একের পর এক ছবি দেখছেন আপনারা, নদিয়ার কালীগঞ্জ, যাদবপুর, ট্যাংরা, বেলেঘাটা, বিধাননগর, ভাটপাড়া। অর্জুন সিং এর বাড়ির সামনে, এজেন্টের বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে, অর্থাৎ দিকে দিকে অশান্তির ছবি। অর্ণব জানা, আমার মনে পড়ে যাচ্ছে গত বছর জুলাই মাসে সম্ভবত, খুব যদি ভুল না করি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমি পুলিশকে ফ্রি হ্যান্ড দিচ্ছি। আমি বলছি পঞ্চায়েত ভোট মিটে গেল, এই লোকসভা নির্বাচনও শেষ হয়ে গেল, তারপরেও জেলায় জেলায় অশান্তির ছবিটা, মৃত্যু মিছিলের ছবিটা কিন্তু বদলালো না। সিআরপিএফ এবং পুলিশ এই দুটোই নির্বাচন কমিশনের আওতায় আছে, নির্বাচন কমিশনকে কঠোর স্ট্যান্ড নিতে হবে। পার্টি কোথাও কিন্তু বলছে না যে কোনো জন যদি অপরাধ করে থাকে, কোনো অন্যায় যুক্ত হয়ে থাকে, তাকে পুলিশ ধরবে না, তাকে অবশ্যই পুলিশ ধরুক। কোথাও তাকে পাশে বিরত করতে বাধ্য হচ্ছে এই কারণে আমি বলছি পুলিশ কোনো অ্যাকশন নেবে না, পুলিশ কোনো ব্যবস্থা নেবে। ওই জন্যই তো মুখ্যমন্ত্রীর কথাটা, প্রসঙ্গটা আনলাম। হ্যাঁ, নন্দীগ্রামের ঘটনায় একজনকে আটক করা হয় না, জলপাইগুড়িতে রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় 13 দিন পরে গ্রেফতার হয়। এখান থেকে তৈরি করার চেষ্টা হচ্ছে যে তৃণমূল সরকার একটা ভয়ঙ্কর সরকার, তৃণমূল সরকারের নেতৃত্বে এরকম একটা ভয়ঙ্কর কাজ চলছে। শুধু গল্পটা এরকম নয়, এবং দেবাশিস দা যেটা বলতে শুরু করলেন সেই সময় যে কোথাও হয় না, পশ্চিমবঙ্গে শুরু এরকম হচ্ছে, ব্যাপারটা এরকম নয়। এই যে আমি 2003 এর কথাকে আপনাকে বলছিলাম, এই বিরতির সময় আপনাকে বলছিলাম 2003 সালের পঞ্চায়েত নির্বাচনে একদিনে 100-র উপর খুন, এবং 34 বছরে 12টা মাস মার্ডার। না, সেটা পঞ্চায়েতে 55 হয়েছে, মানে হাফের বেশি হয়েছে। মাস মার্ডার হয় খুশি বলছেন আপনারা? কমেছে, এটা অনেকটাই কমেছে। কাঙ্ক্ষিত নয়, একটাও যদি হয় অন্যায় 100বার অন্যায়। একটা কথা হচ্ছে যে রাজনৈতিক একটা শাসক দল দায়িত্ব থাকে, না দায়িত্ব সেই পরিবেশটাকে রাখা, ঠিক কথা, ঠিক কথা। এই যে পলিটিসাইজ করে দেওয়া, এই যে গ্রাম সমাজকে টোটালি পলিটিসাইজ করে দেওয়া, সেটা হচ্ছে গ্রাম সমাজকে পলিটিসাইজ করে দেওয়া। তোমরা এই যে
অর্ণব 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 আমি বলছি না না আমি ক্ষমার কথা বলছি না, আমি শূন্যের কথা বলছি, আমি শূন্যর কথা বলছি। যেভাবে আপনারা বলেন, যেভাবে তৃণমূল বলে, শীর্ষ নেতৃত্ব বারবার বলে দুর্নীতির ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স, আমি সেই জিরোর কথা বলছি যে কেন দলের নিয়ন্ত্রণ থাকবে না, হিংসার ক্ষেত্রে কেন সংখ্যাটা জিরো হবে না, কেন জিরো টলারেন্স হবে? 2018 সালে হচ্ছে যে দেখো পাপিয়াদি আজকে কি হয়েছিল, মানে ঘটনাটা কি হয়েছিল, পুলিশ থেকে ফোন করে ভিকটিমকে ডাকা হলো, তারপরে তাকে বসিয়ে রাখা হলো, তারপরে তাকে গুলি করা হলো, খুন করা হলো, তারপরে মূল অভিযুক্ত ফেরার। তাহলে পুলিশ থেকে ফোন করে যে তাকে ডেকেছিল তার বাড়ির লোক বলছে কে বলবে, কে সে এখন মৃত ব্যক্তি তো আর উঠে এসে তার আত্মা বলবে না। এবং একজন প্রত্যক্ষদর্শী বলছে যে কয়েকজন পুলিশের পোশাকে ছিল, পুলিশের পোশাক। আমরা যদি নন্দীগ্রামে হাওয়াই চটি পরা পুলিশকে যদি সমালোচনা করতে পারি, তাহলে আমরা আজকে দাঁড়িয়ে পুলিশের পোশাক পরা এই তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কথা বলবো না? ইকুয়াল কথা বলবো। 2018 সালে ত্রিপুরায় বিজেপি আসার পর সন্ত্রাস কোন জায়গাতে এবং সিপিআইএম এর বিরুদ্ধে বলেছে যে সন্ত্রাস এখনো চলছে ওখানে। আপনারা আমাদের এই রাজ্যের প্রেক্ষিতে কথা বলুন, ওখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী এই মুহূর্তে নিজের ঘর ছাড়া, ওখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন ঘর ছাড়া, তার নিজের ঘর ছাড়া পার্টি অফিসে রয়েছেন, তৃণমূল কংগ্রেস করছে, পার্টি অফিসে রয়েছেন। আরেকটা কথা, ভয়ঙ্কর সন্ত্রাস আপনারা চালাচ্ছেন এখন তৃণমূল কংগ্রেসের লোকেরা আমি জানি না, আপনি এইমাত্র বললেন যে আমরা যদি আসি তাহলে আমাদের এটাকে ফেস করতে হবে। নির্বাচন কমিশনের হাতে ছিল। আচ্ছা প্লিজ প্লিজ দুজনে একসঙ্গে কথা বললে শোনা যাচ্ছে না। দেবাশিস দা সেই শব্দবন্ধ, প্লিজ 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 দুজনে কথা বললে শোনা যাচ্ছে না, প্লিজ। আমি দেবাশিস দার কাছে আসবো। দেবাশিস দা, শঙ্খ ঘোষের সেই শব্দবন্ধ আমার মনে পড়ে যাচ্ছে, দাপিয়ে বেড়াবে আমাদের দল, অন্য কবে না কথা, সেটাই কি চলছে? তাই কি এই হিংসা থামানো যাচ্ছে না? না, সবাই কথা বলছে একটাই কারণে, কিন্তু রাষ্ট্রের ভূমিকা দেখতে চাই। তৃণমূল দেখতে চাইছি না, বিজেপি, বামপন্থী, কংগ্রেস দেখতে চাইছি না, রাষ্ট্রের কথা বলতে চাইছি যে রাষ্ট্র একটা ব্যবস্থার মধ্যে এই রাজ্যকে পরিচালনা করছে, সেখানে আমরা আলোচনা করতে গিয়ে দুর্নীতির বাইরে বেরোতে পারছি না। প্রশ্ন হচ্ছে কেন? আমি তৃণমূল বলতে চাইছি না, আমি রাষ্ট্র একটা ব্যবস্থা পরিচালনা করছে, কেন্দ্রীয় বাহিনী সারা দেশ জুড়ে নির্বাচনের কাজে যুক্ত থাকছে, আমাদের রাজ্য যুক্ত থাকছে, কিন্তু তারপর মানুষ নিজের মত প্রকাশ করতে গিয়ে একর গ্রাম তার মানুষজন কেন বেরিয়ে তার ভোট দিতে পারছে না? কেন ভোট দিতে গেলে মানুষ কিছু ঘটনাকে বারবার দেখানো হচ্ছে, এটা মনে হচ্ছে না আপনি সত্যের অপলাপ করছেন? মানে যেটা আপনাদের পক্ষে যাবে না সেটা দেখানো হলে সেটা ভুল, সেটা অপটিক্স তৈরি করা। যখন একজন যুব নেতা বলেন, একজন কাউন্সিলর বলেন 2 মিনিট লাগবে ঠান্ডা করে দেব, কোনো হুমকি হুঁশিয়ারি নয়। আমি একটু সমীর বাবুর কাছে আসবো। সব রেখা সরল রেখা নয়, আমি তো বললাম সব রেখা সরল রেখা নয়। আমি সবাইকে থামালাম, দেবজিৎ আপনাদের ষড়যন্ত্র ভুল কথা বলবেন না, আপনাদের সত্যটা সামনে আসুক, বারবারই আমরা সে কথা বলে থাকি। আজ বঙ্গে যখন ভোট পরবর্তী হিংসা শুরু হয়েছে, সুকান্ত মজুমদার বলছেন একেবারে রীতিমতো এনকাউন্টারের হুঁশিয়ারি দিয়েছেন। কলকাতা, নদিয়া, বসিরহাটে ভোট পরবর্তী হিংসা চলছে, বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, হুঁশিয়ারি বিজেপি রাজ্য সভাপতি। এবারই উত্তরপ্রদেশে বুলডোজার রাজ শেষ হবে, পাল্টা মন্তব্য শান্তনু সেনের। পরপর দেখুন। দেখুন, ভোট পরবর্তী হিংসা বসিরহাটে শুরু হয়ে গেছে, নদিয়াতে শুরু হয়েছে, দক্ষিণ কলকাতা অর্থাৎ কলকাতার প্রাণকেন্দ্র সেই জায়গায়, সেখানে আমাদের কর্মীদের মাথা ফাটানো, চমকানো এগুলো শুরু হয়েছে, কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় আসা। আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে, এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোনো নেতাকে ধরে, বিজেপির পতাকা ধরে, ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরেও কিন্তু বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। পরিষ্কার বুঝতে পেরেছে যে 4 জুন যখন কাউন্টিং হবে, বাংলায় তৃণমূলের জয় জয়কার হবে, বিজেপির ভরাডুবি হবে। সেই জন্য ভয় পেয়ে তিনি এই ধরনের কথাগুলো বলছেন। ভোট পরবর্তী সন্ত্রাসে তৃণমূল কংগ্রেস যুক্ত থাকে না, তার কারণ তৃণমূল কংগ্রেস জানে যে মানুষের আশীর্বাদে তারা জিতবে।
আর যারা বাইরে থেকে গুন্ডা এনে অস্ত্রশস্ত্র নিয়ে এসে অস্ত্রের ঝঞ্ঝনানির মধ্যে দিয়ে মানুষকে ভয় দেখায়, তারাই ভোট পরবর্তী সন্ত্রাসের সাথে যুক্ত থাকে। এবং উত্তরপ্রদেশের বুলডোজার রাজের কথা তারা মানুষকে ভয় দেখাচ্ছে। তারা জানে না যে বাংলার মানুষ এই বুলডোজার রাজের বিরুদ্ধে যোগ্য জবাব প্রত্যেকটা নির্বাচনে দিচ্ছে। এবং উত্তরপ্রদেশেও বুলডোজার রাজ খতম হবে আগামী দিনে, এবং তার সূত্রপাত হবে এই লোকসভা নির্বাচনে, যখন 80টা আসনের ফলাফল ঘোষণা হবে তারা দেখতে পাবে। আর বাংলার মানুষ তো প্রত্যেকটা নির্বাচনে জবাব দিচ্ছে, এইবারেও দেবে। দেবজিৎ, কি বোঝাতে চাইলেন রাজ্য বিজেপি সভাপতি দেবজিৎ? পরিষ্কার কথা হচ্ছে যে আমরা আগেও বলেছি যে যেভাবে অত্যাচার চলেছে গত 13 বছর ধরে, নিরবিচ্ছিন্ন অত্যাচার বিজেপি সহ সমস্ত বিরোধী দলের ওপরে, তার মানুষের মানবিক যে প্রতিক্রিয়া, মানুষ তো মেশিন নয় এবং মানুষকে ওইরকমভাবে কন্ট্রোলও করা যায় না। আমি বারবার বলছি, যারা অত্যাচার করছেন, যে দলের জার্সি পরেই করুন না কেন, যার উপরেই করুন না কেন, তৈরি থাকুন। বদল হলে কিন্তু জীবনানন্দ মোড়ে মোড়ে কবিতা পাঠ করবেন না, মোড়ে মোড়ে রবীন্দ্রসঙ্গীত বাজবে না। আমি এখানে বসে বলছি না, এটা একবার চলতে দেওয়া যাবে না। আমি থামালাম দেবজিৎ, আমি থামালাম। অর্ণব না, শুনুন দেবজিৎ, আমি থামালাম। আমি দুই প্রতিনিধির কাছ থেকেই আমি অনেক বেশি সহনশীলতা আশা করব। প্লিজ স্টুডিওতে বসে আমি দুই প্রতিনিধির কাছ থেকেই সহনশীলতা আশা করব। প্লিজ 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 এই পর্যায়ে এঙ্গেজ কাম্য নয়। প্লিজ প্লিজ এই শব্দ এবং ভাষা প্রয়োগে সংযত থাকুন। আমি অর্ণবকেও বলবো, দেবজিৎকেও বলবো, ভাষা প্রয়োগে সংযত থাকুন। সমীর বাবু, আমি এনাদের কাছে আমি হাত জোর করে বলছি যে আমি যখন বলবো প্লিজ মাঝখানে আসবেন না। এই যে হচ্ছে এটা কারোর ব্যক্তিগত কোনো জাগির নয়। আগে আমার সবচেয়ে বড় কথা বলতে ইলেকশন কমিশন এটাকে বুঝতে পেরেছিল, যার ফলে 967 কিংবা 1020 কোম্পানি, সেই জায়গায় 19শে জুন পর্যন্ত 400 কোম্পানি থাকবে, যাদের দায়িত্বে পড়বে স্ট্রং রুম গার্ড করা, ল অ্যান্ড অর্ডার এবং বিল্ডিং আপ দ্য সিকিউরিটি অ্যান্ড কনফিডেন্স ইন দি ভিলেজেস। এটা কি হচ্ছে কি? আপনারা যারা বলছেন আপনারা ইউ আর ডুইং এ ডিসসার্ভিস টু দ্য পিপল। আপনাদের এই যে উত্তরপ্রদেশ মডেল, কাশ্মীর মডেল, এগুলো প্লিজ নিজের কাছে রাখুন। এটা তার মানে কি যেখানে কোনো রকম বিচার ছাড়া এনকাউন্টার হয় আপনারা সেটাকে প্রমোট করবেন, নাকি সেটাকে বিচারের মাধ্যমে তার একটা জুডিশিয়াল কনক্লুশন আসবে, সে খারাপ ভালো সে তো সেখানে করবেন? এখানে কি সব হচ্ছে এগুলো? আমরা এখানে বাস করি না, আমাদের কোনো অধিকার নেই এখানে থাকা? আপনারা যেভাবে বলছেন এগুলো তো একেবারেই একটা নৈরাজ্যের ভাষা। এই নৈরাজ্যের ভাষা কেন? আর মনে রাখবেন, আপনারা যারা আসেন আপনাদের বক্তব্য লোকে শোনে, তাদের এই অন্য লাইনে ইনফ্লুয়েন্স করবেন না। এখন শান্তির দরকার, ল অ্যান্ড অর্ডার দরকার, সেখানের জন্য এইগুলো না আছে। ভবিষ্যতে কি করবেন ভবিষ্যৎ বলবে, এখন নয়। প্লিজ আপনাদের কাছে আমি অনুরোধ করবো, একজন অনেক সিনিয়র সিটিজেন হিসেবে, যে এখানে শান্তি বজায় রাখার জন্য যা করার সেইটা করুন। এইভাবে মানুষকে উত্তেজিত করবেন না। যেখানে আমাদের ঘরের আজকে যে এই যে ছেলেটি মারা গেল, হয়তো হি ওয়াজ দ্য অনলি ব্রেড আর্নার, আজকে ওর বাড়িতে কে দেখবে? ওই পরিবারকে কে দেখবে বলতে পারেন? ছেলেটি চলে গেছে 30 বছরে, এই কথাগুলো তার বাবাকে গিয়ে বলতে পারবেন? যে খালি গায়ে যেমন শাসক দল তেমন বিরোধী দলের সবথেকে বড় কথা, পুলিশ প্রশাসন কি করছে? একটা প্রাণও কেন ঝরবে? ভোট মিটলে কি হবে? গতকাল যখন ভোট চলছিল সেই সময় এরকম আশঙ্কার কথা অনেক ভোটারের মুখে উঠে এসেছিল এবং কেন্দ্রীয় বাহিনীর সামনাসামনি হয়ে তারা এমন প্রশ্ন করেছিল, আপনারা তারপর থাকবেন তো, আপনারা দেবেন তো নিরাপত্তা? আমি এখানেই গদাধর বাবুর কাছে আসবো। গদাধর বাবু, এখানে অভিযোগ উঠছে কালীগঞ্জের ক্ষেত্রে নিহতের পরিবারের চাঞ্চল্যকর অভিযোগ যে কালীগঞ্জে যে একজন কর্মীকে, বিজেপি কর্মীকে গুলি করে খুন করা হবে, সেটা পুলিশ জানতো, তা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিল না যে খুন হবে এলাকায়। আমার মনে হয় রাজ্য পুলিশ তাদের দায় দায়িত্ব এবং পুলিশ অ্যাক্টটা ভুলে গেছে। পুলিশের অ্যাক্টে প্রথম হচ্ছে জীবন এবং সম্পত্তি রক্ষা করা। যখন পুলিশ তাকে ডাকলো এবং পুলিশ যদি জানতোই যে তার লাইফে থ্রেট আছে, তো প্রোটেকশন দিল না কেন? দ্যাট ইজ এ বিগ কোয়েশ্চেন। আমি একটা কথা আপনাদের বলছি,
এখন দেখা যাচ্ছে পুলিশ অতি সক্রিয় হয়ে গেলে কতগুলি জায়গায়। আমি ষষ্ঠ দফা ভোটের সময় দেখেছি গড়বেতায় যে ঘটনাটা ঘটেছে, প্রণত টুডুকে অ্যাটাক করা এবং এবিপি আনন্দের গাড়িটাকে যেভাবে ভেঙেছে, আমি সেটাকে ছবি মিথ্যা কথা বলে না, একটা যে মানুষ মিথ্যা কথা বলে কিন্তু পিকচার মিথ্যা কথা বলে না, কিন্তু তার কোনো অ্যাকশান হয়েছে? আজ এটা থার্ড মার্ডার, দুটো মার্ডার যেটা হয়েছে তার মধ্যে আরেকটা মার্ডারে কি কোনো অ্যারেস্ট হয়েছে? হয়নি। তো পুলিশ কোনো কোনো জায়গায় অতি সক্রিয়, কোনো কোনো জায়গায় একদম নিষ্ক্রিয়। আমাদের আলোচনা শেষ করতে হবে। যে কোনো খুনের ক্ষেত্রে যে অভিযুক্ত তাকে পুলিশ অবশ্যই গ্রেপ্তার করুক। আমি যেটুকু কথা বলেছি সেটুকু থেকে এইটুকু বুঝতে পেরেছি অন্তত যে পার্টি এবং শাসক দল তারা কখনোই চাইছে না যে অভিযুক্ত ছাড়া পাক, অভিযুক্ত ধরা পড়ুক এবং তার শাস্তি হোক। এই দুর্ঘটনা, মৃত্যু, মিছিল, আনিস খান, আজকের ঘটনা, গতকাল সন্ধ্যার ঘটনা, এই ধারাবাহিকতা কিন্তু একটা রাজ্যের রাজনীতির সংস্কৃতিকে কোথাও একটা দায় নিয়ে আর প্রশ্ন তুলছে। ফলে এখানে কিন্তু বিতর্ক যত আমরা করব, এই বিষয়গুলোকে যত রাজনৈতিক উপাদান দিয়ে বিতর্ক করব, তত আসলে কিন্তু রাজনীতির মানটাই নিচে নেমে চলে যাচ্ছে। ফলে এই জায়গায় আমাদের প্রত্যেকের কোথাও আরো অ্যালার্ট হওয়া দরকার হচ্ছে এবং সারা ভারতে যেভাবে চলছে, কোথাও এরকম হিংস্রতার ধারাবাহিকতা চলে না যেটা পশ্চিমবঙ্গে চলে। হিংস্রতার ধারাবাহিকতা চলাকালীন উল্টো দিকে দাঁড়িয়ে শুধুমাত্র যাদের ওপর হিংসা হয়েছে তাদেরকে শান্তির ললিত বাণী শোনানো, সেটাও একটা পরিহাস হয়। সুতরাং সরকার পক্ষকে দায়িত্ব নিতে হবে এবং সিভিক সোসাইটি, আমরা যারা এই প্যানেলে বসে ঠান্ডা করে ডিসকাশন করি, কিন্তু তারা কি মনে রাখি, তারা কি কখনো ভাবি যে যে ছেলেটার বাপ মরেছে, যে ছেলেটা মায়ের কোল খালি করেছে, তাদের কি হিংসা, অশান্তি, চোখের জল, মৃত্যু, রক্তপাত, এই দায় কার? এর দায় কে নেবে? এই প্রশ্ন রাখলাম আলোচনার শেষে। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। একটু পরেই দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি আনন্দ।